নমস্কার, চলে এলাম আরেকটি এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আমার আজকের গেস্ট বিশ্বরূপ ব্যানার্জি। সবাইরা চেনেন, রিসেন্ট ইন্ডিয়ান আইডলের হি ইজ ইন টপ 9, হি ওয়াজ ইন টপ 9। সো বিশ্বরূপ, ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। অনেক আড্ডা মারবো আজকে আমরা, মিউজিক্যাল আড্ডা অ্যাকচুয়ালি। তো প্রথমে তোমাকে এটা জিজ্ঞেস করতে চাইবো বিশ্বরূপ, এই যে ইন্ডিয়ান আইডলে রিসেন্টলি তুমি এত ভালো পারফর্ম করলে, বা আমি প্রায় সব এপিসোডই দেখেছি, তোমার গান স্পেশালি সব কটা এপিসোডে শুনেছি। হাউ ডু ফিল? আমার মনে হয় যে যে কোনো রিয়েলিটি শোতে, বিশেষ করে সেটা যদি একটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা রিয়েলিটি শো হয়, যারা গান বাজনা আমরা করি, মোরারলেস সবারই একটা স্বপ্ন থাকে যে যদি কোনোদিন ওই জায়গাটায় গিয়ে গাইতে পারি, নট ফর দ্য নেম অফ ফেম বাট ফর দ্য এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় খুব আমার জন্য অন্তত খুব ভালো ছিল। কিছু সময় প্রেশার ছিল, কিছু সময় খুব এনজয় করেছি। তো সব মিলিয়ে মিশিয়েই আমার কাছে খুব একটা মেমোরেবল জার্নি বলতে পারি। ওকে, আমাকে একটা জিনিস বলো, তুমি ইন্ডিয়ান আইডলটা তো ভেরি রিসেন্টলি তুমি করলে, এর আগেও তুমি কিছু রিয়েলিটি শোয়ে ইউ আর ওয়ান অফ দ্য পার্ট। তো সেইগুলো সম্বন্ধে যদি তুমি একটু বলো। তো একদম যদি প্রথম থেকে শুরু করতে হয়, তাহলে একদম যখন আমি ছোটবেলা ক্লাস 8-9-এ পড়তাম, তখন আমার প্রথম এরকম টিভিতে গান গাওয়া সুযোগ আসে। ডিডি বাংলায় একটা শো হতো, এত সুর আর এত গান, সেখানে আমি গাই। তারপর আমি জি বাংলা সারেগামাপায় গান করার সুযোগ পেয়েছি 2014-তে। তারপর স্টার জলসা সুপার সিঙ্গারে গান করেছি, সেখানে ফিনালে পর্যন্ত ছিলাম, যেটা ছিল 2023। আর এই বছর দারুণ। আমাকে একটা জিনিস বলো, যে এই যে ধরো লাইভ শোজ, যারা আর্টিস্ট হয় বেসিক্যালি লাইভ শোজ সবাই খুব অ্যাসপায়ার করে, লাইভ শোজ হবে, কনসার্টস হবে, রাইট? তো এই যে আবার অনেকে আছে অ্যাসপায়ার করে কি নতুন গান বানাবে, নতুন নতুন কিছু কাজ করবে ইন টার্মস অফ মিউজিক। কোনটা মানে কোন অ্যাসপেক্টটা তোমার মনে হয় যে আর্টিস্ট সত্তাটাকে খুব বেশি সাপোর্ট করে, বা আর্টিস্ট অ্যাজ আ আর্টিস্ট অনেক বেশি অ্যাসপায়ার করে ওপরের দিকে উঠতে? আমার মনে হয় দুটোই খুব ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের জন্য। এবার মানে আমার নিজের চোখের সামনেই দেখা অনেক আর্টিস্ট আছে যারা শুধুমাত্র ক্রিয়েশনের দিকে বেশি ধ্যান দেন রাদার দ্যান লাইভ শোজ। আর অনেকে আছেন শুধু লাইভ শোজই করেন, তাদের ক্রিয়েশনের দিকে অতটাও ইন্টারেস্ট হয়তো নেই। হ্যাঁ, তাই বলে কি নতুন গান গাওয়া নয়, অবশ্যই আছে, তাদের মতো নতুন গান গাওয়ার চাহিদা আছে, ইচ্ছা আছে, কিন্তু নতুন গান বানানোর চাহিদা বা ইচ্ছাটা আমার মনে হয় এটা খুব মানে একটা পার্সোনাল প্রেফারেন্স বলতে পারো, বা পার্সোনাল একটা চাহিদা বলতে পারো, যেটা আমার মনে হয় কিছু মানুষের থাকে, কিছু মানুষের থাকে না। তো বাই দ্য ওয়ে আমার আছে। তো হ্যাঁ, তো আমার মনে হয় দুটোই খুব দরকার। তার কারণ দেখো, তোমাকে প্রথম কথা হচ্ছে আমার সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? সার্ভাইভ করার জন্য যেটা বেসিক থিং, সেটার ম্যাক্সিমামটাই আসে একটা লাইভ শো, ঠিক আছে? তো আমি বলছি না যে লাইভ শো ওভারডু করে, মানে তোমার মানে ওভারডু কখন হয়, যখন তুমি যে কোনো মানে আমি কোনো জায়গাকে ছোট করে বা বড় না করে বলছি আর কি। ধরো সেখানে একটা প্রপার প্রোডাকশন নেই, ঠিক আছে? সেখানে একটা প্রপার সবকিছু কাজ করছে না, সেখানে কি হয়, তোমার ভয়েসের উপরই তোমার স্ট্রেন পড়ে, তাই না? আর তুমি যদি দিনের পর দিন এটা করতে থাকো, দেখো মাঝখানে একটা দুটো সবার হয়ে যায়। আমরা কোনো জায়গায় শো করতে যাই, সেখানে সাউন্ড ঠিক নেই, হতেই পারে, কিছু করার নেই। কিন্তু যদি এটাই কন্টিনিউয়াস হয়, তখন কিন্তু একটা আর্টিস্টের কিছুটা হলেও তার ভয়েসের উপর একটা এফর্ট বা স্ট্রেন একটা পড়ে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে যদি একটুখানি সিলেক্টিভ হওয়া যায়, অবশ্যই আমি এটা কাউকে জ্ঞান দেওয়ার জন্য বলছি না, বা আমার ভাষণেই যে সবাই মেনে চলবে তা নয়, আমি আমার নিজের কথা। প্রত্যেকের দেখো নিজের একটা ভিউ থাকে, এটা তোমার একটু সিলেক্টিভ হলে আমার মনে হয় ভালো। তবে এই সবকিছু বলার পরেও আমি বলছি যে দ্য আলটিমেট থিং ইজ সার্ভাইভাল।
তার জন্য যদি কাউকে এটা করতেও হয়, আমার তার প্রতিও কোনো অফেন্স নেই, তার কারণ তার লাইফ, তার মিউজিক, তার আর্টিস্ট্রি, তো সেটা নিয়ে চলতে হবে। কিন্তু আমাকে একটা কথা বলো, লাইক ফর এক্সাম্পল আমি যদি ভাবি ব্র্যান্ড বিল্ডিং, হ্যাঁ, লাইক বিশ্বরূপ অ্যাজ আ ব্র্যান্ড, লাইক আমরা এখন জানি বাদশা অ্যাজ আ ব্র্যান্ড, ঠিক আছে, সবাই সোনুজি অ্যাজ আ ব্র্যান্ড, রাইট? বিশ্বরূপ অ্যাজ আ ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা এস্টাবলিশ করার জন্য তুমি বলছো দুটো জিনিসই ইকুয়ালি ইউ নিড টু ফোকাস। obviously। একটা হচ্ছে লাইভ শোজ, আর একটা হচ্ছে এই নতুন গান বানানো, নতুন কাজ করা, রাইট? আই টোটালি এগ্রি। ওকে, তার কারণ একটা নতুন গান যদি একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্টের না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই তাকে এইভাবে দাগিয়ে দেওয়া হয় যে কভার আর্টিস্ট, ঠিক আছে। আর যদি কিছু নতুন গান থাকে, সেটা যদি দুটোও হয়, সেটা যদি কুড়িটাও হয়, তাও কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি নিজের গান করো, সে কিন্তু গাইতে পারে, গাইতে ইউ লাইক ইট অর নট লাইক ইট সেটা তোমার আলাদা ব্যাপার, ব্যাপার, সেটা আলাদা কিন্তু সেটা নিজের গানটা তোমায় শোনাতে পারে। শোনাতে পারে। এবারে তুমি সেই নিজের যে গানটা সব সময় যে অনলাইন বা সোশ্যাল মিডিয়াতেই বা অ্যালবামে বা ক্যাসেটেই যে তুমি স্প্রেড করতে পারবে তা না। অনেক সময় মানুষের কাছে পৌঁছানোর জন্য লাইভ শোটা, যেটাকে আমরা স্টেজ বলি, সেই স্টেজটাও খুব দরকার। তার কারণ এরকম প্রচুর গান আছে যেটা পারফর্ম করতে করতে হিট হয়েছে, যে গানটা হয়তো ইনিশিয়ালি অতটা exposure পায়নি। তো এই দুটো জিনিসই আমার মনে হয় খুব দরকার। হ্যাঁ, আর ব্র্যান্ড তুমি যেটা বলছো, ওটা তো শুধু তার মিউজিক না, তার সাথে সাথে আরো অনেক। আমাকে বলো, তোমার লাইফে তুমি কাকে রোল মডেল হিসাবে, তুমি কাকে মানে কাকে দেখে বেসিক্যালি তুমি ইন্সপায়ার হও, ইন্সপিরেশন পাও, তুমি কাকে দেখে তোমার লাইফে? মানে তুমি যদি অ্যাজ এ পার্সন বলো, তাহলে অবশ্যই সেটা মানে আমি সব জায়গায় যেটা বলি সেটা আমার বাবাকে দেখি। তার কারণ আমার গান বাজনা যেটা শুরু থেকে এখনো পর্যন্ত, সেটা যদি আমি ওই ফ্যামিলি সাপোর্ট, বাবার সাপোর্টটা না পেতাম তাহলে একদমই হতো না। তার কারণ যত ছোট কম্পিটিশনই হোক, যত বড় প্রোগ্রামই হোক, বাবা সব জায়গাতে আমাকে ছোটবেলা থেকে অনেক নিয়ে গিয়ে গেছে। আর যদি তুমি একটা মিউজিক পার্সপেক্টিভ থেকে বলো, তাহলে আমি একজনের নাম বলতে পারবো, আমি অনেকের থেকে ইন্সপায়ার হই। আমি সৌরজিৎ থেকে ইন্সপায়ার হই, কেকে স্যার থেকে ইন্সপায়ার হই, কিশোর কুমার থেকে ইন্সপায়ার হই। ওটা আমি একটা নাম নয়, ওটা অনেক অনেক। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি বিভিন্ন জনরের গান তুমি গাইতে পছন্দ করো। তুমি ইনফ্যাক্ট যদি আপনারা ফলো করে থাকেন এবার ইন্ডিয়ান আইডলটা, ওর এপিসোডস গুলো যদি দেখেন, এখনো দেখতে পারেন ইউটিউবে গিয়ে, বেসিক্যালি ওর এপিসোডস গুলো আপনারাও দেখবেন, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন আর্টিস্টের গান কিন্তু ও গেয়েছে। দ্য বেস্ট পার্ট ওয়াজ নিজের মতন করে, এবং যার ফলে অত বড় বড় লেভেলের জাজেসরাও যারা ছিলেন, দে হ্যাভ প্রেজড আ লট, হুইচ ইজ হিউজ। তার কারণ আমরা যখনই রিয়েলিটি শো করি, এইটা আমাদের প্রত্যেকে বলে দেন, সবাই বলেন যে হ্যাঁ, গান তো অবশ্যই তার একটা ইনফ্লুয়েন্স, তার একটা ইন্সপিরেশন অরিজিনাল সং থেকে থাকবে, কিন্তু যদি এটা আমি গাইছি যখন, তখন হ্যাঁ কিছুটা অরিজিনালিটি তার মধ্যে মেনটেন না করলে, তখন সেই কোনটি সিঙ্গার তাদের অপমান না করে, না মানে যাই হোক, হোয়াটএভার, উইথ অল ডিউ রেসপেক্ট, নিজের মতন করে আমার মনে হয় গানটা করাটা অনেক বেটার। তোমার ইন্ডিয়ান আইডলে এতটা সাফল্য পাওয়ার পর এনি মেজর চেঞ্জেস তোমার মিউজিক্যাল ক্যারিয়ারে, যেটা তোমার ভালো লাগছে বা যেটা আগে ছিল না? হয়তো এটাও হতে পারে এখন ফোন বেশি আসছে, তোমার ফলোয়ার্স অনেক বেড়ে গেছে, তোমার সেসব তো ঠিক আছে, অনেক বেড়ে গেছে, ইট ক্যান বি এনিথিং, মানে বুঝতে পারছো? আমি ওইটা জানতে চাইছি। ফলোয়ার্স থাকবে না থাকবে সেটা তো অন্য ব্যাপার, তার মধ্যে আমি যাচ্ছি না। তার কারণ যতদিন তুমি কন্টেন্ট দিচ্ছ, ফলোয়ার আছে, কন্টেন্ট দিচ্ছ না, এখানে একটা ব্যাপার আছে, কন্টেন্ট দিচ্ছ আমি মানছি, কোয়ালিটি কন্টেন্ট। তোমার কন্টেন্ট গুলো যদি সবাই ফলো করে, তোমার কন্টেন্ট গুলো কিন্তু খুব কোয়ালিটি কন্টেন্ট, তো সেই জন্য করে সবাইদের এবং রিকোয়েস্ট, ওর যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, সবকটাতে, ইউটিউব, সবকটাতে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ওর কাজগুলো ফলো করবেন সব জায়গায়, বিকজ প্রচন্ড ভালো একজন গায়ক, একজন সিঙ্গার। তো
আমাকে বলো তোমার নেক্সট কাজ মানে কি কি আসতে চলেছে, বা পুজোয় কিছু স্পেশাল কিছু যদি তোমার কাজ থাকে সেগুলো যদি একটু বলো। এটাই তাহলে তোমার আগের প্রশ্নের যে অসম্পূর্ণ উত্তর ছিল, হ্যাঁ যে নতুন তার সাথে মিলিয়েই বলি বলিয়ে, হ্যাঁ যে হ্যাঁ নতুন কাজ তো অবশ্যই থাকছে। যেটা সব থেকে ভালো লাগছে আমার ওখান থেকে ফেরার পরে, সেটা হচ্ছে যে শুধু নিজের গান নয়, এরকম অনেক মিউজিক ডিরেক্টরস বা সেটা কলকাতার বুকে হোক বা অন্য জায়গায় হোক, যারা আমার গান আগেও শুনেছেন এখনো শুনছেন, তাদের হয়তো একটা মানে এটা কোনো রকম বড়াই করার মতো কথা নয়, তাদের হয়তো আমার মনে হচ্ছে আমি হয়তো তাদের মনে একটু অন্তত ট্রাস্ট দিতে পেরেছি এই জায়গাটা থেকে, যে যদি তুমি আমাকে দিয়ে গানটা গাওয়াও তাহলে হয়তো খারাপ হবে না। খারাপ হবে না। হ্যাঁ, I তো will do ইউ the ক্যান justice. ট্রাই And I will do the justice. হ্যাঁ, তো সেই জিনিসের অপরচুনিটি গুলো আসছে, সেই কাজগুলো আসছে। তো তার জন্য আমি মানে থ্যাঙ্কফুল টু গড, থ্যাঙ্কফুল টু অলমাইটি, আর তোমাদের সবার কাছে যারা আমার গানকে এত পছন্দ করছো। আর তোমাদের যখন সব থেকে ভালো লাগে, দেখো ভিউজ তো থাকে, সব ভিডিওর ভিউজ থাকে, সবকিছু থাকে, সব থেকে ভালো লাগে আমার কমেন্ট পড়তে, যখন তোমরা কোনো কমেন্ট করো। তো সেটা সমালোচনামূলক কমেন্ট হোক, সেটা ভালো কমেন্ট হোক, সেটা ওভারওয়েলমিং কিছু হোক, যাই হোক, প্রত্যেকটা আমি পড়ার চেষ্টা করি, যতটা আমার সময় হয় আমি পড়ার চেষ্টা করি। আর এরকমও হয় যে হয়তো অনেকগুলো কমেন্টের পড়ার চেষ্টা, মানে পড়া সেরকম ভাবে হয়নি। হ্যাঁ, বাই চান্স একদিন কোথাও বেরোলাম গাড়িতে যেতে, আমি দেখি তো এই ভিডিওটাই কি কমেন্ট এসছে, মানে এটা দেখতে ভালো লাগে কেন, তার কারণটা হচ্ছে যে কিছুটা আমি বুঝতে পারি যে তোমরাও কি চাইছো, তোমরা কি চাইছো না। কারণ আমাদের যে আর্ট ফর্ম, যে কোনো আর্টিস্টের যে আর্ট ফর্ম, সেটা অবশ্যই নিজের জন্য, কিন্তু অনেকটাই অডিয়েন্সের জন্য। তোমাদের ফিডব্যাকটা পেলে, সববার ফিডব্যাক পেলে তখন খুব ভালো লাগে সেই জিনিসটা, যে না এই কাজটা ভালো লেগেছে, তাহলে আই শুড ডু মোর অফ দিস। এই কাজটা হয়তো অতটাও ভালো লাগেনি মানুষের, তাহলে এইটাকে যদি একটু কদিন পর করি আমি, তাহলে হয়তো ভালো। তো এই জিনিসগুলো একটু ফিডব্যাক পেলে ভালো লাগে। খুব ভালো। একটা জিনিস জানতে ইচ্ছা করছে আমার, লাইক সিঙ্গার বা গায়ক, আর্টিস্ট বিশ্বরূপ সবাই জানে, তোমার যত ফলোয়ার্স আছে বা আমরা যারা তোমার রেগুলারলি ফলো করি বা দেখি, এই সত্তাটা ছাড়া এমন অন্য কি কোনো একটা সত্তা আছে, লাইক বিশ্বরূপ খুব করতে ভালোবাসে বাট সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না? এরকম প্রচুর জিনিস আছে, আর এই ধরনের যতগুলো জিনিস আছে তার মধ্যে বেশিরভাগ জিনিসের জন্যই আমাকে বাড়িতে বড়দের কাছে ঝাড় খেতে হয় আর কি, যে এই কাজটা কেন এখন করছিস, সময় নষ্ট করছিস, সেই কাজটা কেন এখন হচ্ছে। তার মধ্যে যদি খুব মানে বেছে নিয়ে দু তিনটে বলতে হয়, যে আমার অ্যাকোয়ারিয়ামের খুব শখ বাড়িতে। একসময় আমার বাড়িতে 8-9টা অ্যাকোয়ারিয়াম ছিল, এখন সেটা কমে একটাই এসে দাঁড়িয়েছে, যেটা মাছ নেই। তো ওইটা আবার শুরু করার প্ল্যান আছে, যতবারই বাড়িতে কথা ওঠে ততবারই বলে আবার তুই মাছ করছিস। আচ্ছা, আমার গাছের শখ আছে, আমার বাড়ির ছাদে ওই গাছপালা নিয়ে একটু সময় যায় বেশ। আচ্ছা, আমার ক্রিকেট দেখার বা ক্রিকেট খেলার মারাত্মক শখ। আচ্ছা, ঠিক আছে, মানে আমি অবসেসড ক্রিকেট বলতে পারো, ক্রিকেট নিয়ে আমি অবসেসড। তো এইরকম জিনিসপত্র আছে। আর একটা জিনিস খুব ভালো লাগে আমার, যেটা সময়ের অভাবে একদমই হয় না, দাবা খেলতে বেশ ভালোবাসি। আচ্ছা, আমার বেশ কোভিডের টাইমটাতে আমি দাবা খেলার প্রচুর প্রচুর পেয়েছিলাম, সময় পেয়েছি। খুব সময় পেয়েছিলাম। তো আমি সেই সময় মানে এখন বললে হয়তো মানে লোকজন ভাবতে এইসব কথাবার্তা এখন কেন বলছি, এখন বলা যায়, তখন বলা যেত না। সেই যে আমি তখন ওই মায়ের পুরোনো প্রেসক্রিপশন নিয়ে বাইক নিয়ে বেরোতাম বন্ধুর বাড়িতে দাবা খেলতে যাওয়া বলে, যদি রাস্তায় পুলিশ ধরে যে কেন বেরিয়েছো, বলবো যে ওষুধ কিনতে বেরিয়েছি, কারণ ওষুধটা এমার্জেন্সি, তখন ছাড় ছিল। তো এইসব কাজকর্মও করেছে শুধু দাবা খেলতে যাওয়ার জন্য, একবার খেলে চলে আসবো। দারুণ দারুণ। লাস্ট শেষ একটা প্রশ্ন তোমায় করবো, তোমার ওয়াইফও একজন আর্টিস্ট, শি ইজ আ ডান্সার, তো কতটা সাপোর্ট তুমি পাও তোমার ওয়াইফের থেকে ইন টার্মস অফ তোমার এই যে পাথ টু সাকসেস, মানে এই যে তোমার অ্যাজ আ সিঙ্গার পারফর্ম করা, নতুন কাজ করা, কতটা সাপোর্ট বা কতটা স্ট্রেংথ তুমি মনে করো সেটা? সাপোর্ট তো অনেকটাই আছে, আর শুধুমাত্র মানে আমি ওটাই বলছি যে আমি খুব লাকি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমার বাবার জন্য গান বাজনা শুরু, সেটা সবকিছু করা, মায়ের সাপোর্ট, আমার বাড়িতে আমার ছোট বোন আছে, বোনের সাপোর্ট, মানে
সবসময় যে আমি কি করছি না করছি সেগুলো শেয়ার করা, বন্ধুদের পাঠানো, এই করা, এই দেখ এটা করেছে, এই করেছে। তো তারপর আমার বিয়ের পর আমার ওয়াইফ সেও সে ডান্স করে, ডান্স করে, তার সাথে একটা স্কুলে পড়ায় সে। তো ব্যাপারটা হচ্ছে যে এই সাপোর্টটা যদি আমি না পেতাম, দেখো বিয়ের আগে মানুষ অনেকটা ছাড়া একটু অন্যরকম করে, হ্যাঁ অনেকটা ফ্রি, মানে আমার এক্সপেন্স নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে অনেকটা ফ্রিডম থাকে। কিন্তু তারপরে তো কিছুটা সংসারী হওয়ার জন্য রেসপন্সিবিলিটি বাড়ে মানুষের মধ্যে। তো আমার যেটা হয়েছে, আমার এখন মনে হয় যে বিয়ের পরেও না আমাকে আমার রেসপন্সিবল ফ্যামিলি নিয়ে হতে হয়। তার জন্য আমার ফ্যামিলি সাপোর্টটাই মেন, আমার বাবার সাপোর্ট, আমার ওয়াইফের সাপোর্ট। কারণ আমাকে সত্যি কথা বলতে বাড়িতে বিশেষ কিছু এখনো পর্যন্ত করতে হয় না, তার জন্য আমি লাকি। আর আমার ওয়াইফও যেভাবে বিয়ের পরে এসে সাপোর্ট করেছে যে না ঠিক আছে তুই তোর কাজটা কর, আমি আমার কাজটা করছি। তো এইটা না পেলে তখন হয়তো আবার আমাকে ভাবতে হতো যে আমি একটা চাকরি করছিলাম, চাকরিটা ছাড়বো, ছেড়ে কি এখন গান করা শুধু পসিবল হবে? তো এই সাপোর্টটা যদি ওর থেকে আমি না পেতাম, অনন্যা থেকে আমি না পেতাম, তাহলে অনেকটাই মুশকিল হয়ে যেত। তো এই দিক থেকে আমি খুব লাকি যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি, মানে যারা, মানে আমি যদি একটা গান গাই ওরাই আমার অডিয়েন্স হয়ে বসে পড়বে, ওরাই আমার গান শুনবে, ওরাই আমায় চিয়ার আপ করবে। মানে ওরা তোমাকে তুমি যদি কথা বলো তুমি বুঝতে পারবে, ওরা তোমায় কখনো ডিমোটিভেট হতে হবে। তো এটা একটা বড় ব্লেসিং, একটা সেন্স অফ পজিটিভিটি। এক্স্যাক্টলি। খুব ভালো, খুব ভালো। বিশ্বরূপ, থ্যাংক ইউ সো মাচ। Thank তুমি you. আজকে এলে আমার এপিসোডে, আমার ভীষণ ভালো লাগলো, অ্যান্ড আই এম শিওর আপনাদের সবার ভালো লেগেছে। সো যেটা বললাম আরেকবার, প্লিজ ওর সবকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ওর সমস্ত কাজগুলো দেখবেন, অনেক বেশি ইন্সপায়ার করবেন ওকে। হি ইজ আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। সো বিশ্বরূপ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরম আরও নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।